সাইমুম সিরিজ ৬১ ড্র্যাগন ভয়ঙ্কর পর্ব ৭ সন্ধ্যা ৭:৩০। আহমদ মুসার গাড়ি ড্র্যাগন কেভের পাশ দিয়ে যে রাস্তাটা আরও দক্ষিণে পারপল প্রাসাদের দিকে চলে গেছে সে রাস্তা ধরে এগোচ্ছে। ড্র্যাগন কেভ পেরিয়ে অল্প কিছু দূর যাওয়ার পর টার্ন নিয়ে বাম দিকের একটা অস্পষ্ট রাস্তার চিহ্ন ধরে কিছুটা পূবে এগোবার পর দক্ষিণ দিকে টার্ন নিয়ে ড্র্যাগন কেভের ৫০ গজের মতো উত্তরে ঝোপের আড়ালে গাড়ি দাঁড় করাল। নামল আহমদ মুসা গাড়ি থেকে। আহমদ মুসার সর্বাঙ্গ কালো, কাপড়ে মোড়া। লুজিও গাড়ি থেকে নামল, তারও আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা। ড্র্যাগন কেভের উত্তর দিকে গোটা এলাকাটাই ছোট গাছগাছরা ঝোপঝাড়ে ভরা, তাই অন্ধকারটা বেশ গভীর। এদিকের দেয়ালের পাশে ২টি আলোর ব্যবস্থা আছে, কিন্তু আজ জ্বলছে না কেন? হতে পারে তারাই কোনো কারণে বন্ধ রেখেছে। ড্র্যাগন কেভের এদিকের দেয়ালে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু প্রহরীও থাকার কথা আজ নেই। সিসি ক্যামেরায় নাইট ভিশন যুক্ত থাকলেও দেয়ালের গোড়ায় ২ ফুট এলাকায় এ ক্যামেরা কাজ করে না। আহমদ মুসা বলল, লুজি, চেংজি যেসব বিষয় আলোচনা হয়েছে সেই মোতাবেক কাজ হবে বলেই আহমদ মুসা নিজেকে মাটিতে ছুঁড়ে দিয়ে গড়াতে শুরু করল। লুজিও আহমদ মুসার পেছনে গড়িয়ে গড়িয়ে ছুটতে শুরু করল। দেয়াল পাওয়ার পর আহমদ মুসা উঠে বসেছে। লুজিও উঠে আহমদ মুসার পাশে বসতে গিয়ে জিপ কেটে গজ খানেক দূরে গিয়ে বসল। বসেই আহমদ মুসা হাত ঘড়ির দিকে তাকাল। দেখল বিস্ফোরক ইন্ডিকেটর সবুজ, তার মানে বাইরে ২৫ গজের মধ্যে কোনো প্রকার বোমা বা বিস্ফোরক নেই। দেয়ালের ওপারে থাকলে তা ইন্ডিকেটর শো করবে না। বডি ইন্ডিকেটরের কাঁটাও সবুজের উপর স্থির। বিল্ডিংয়ের বাইরে এদিকে কোনো পাহারা তাহলে নেই। আহমদ মুসা দেয়াল ঘেঁষে উঠে দাঁড়াল। আহমদ মুসা দেয়ালের যেখানে দাঁড়িয়ে সে জায়গাটা বিল্ডিংয়ের মাঝামাঝি জায়গা থেকে একটু পশ্চিমে। দেয়ালের গা ঘেঁষে আহমদ মুসা হাঁটতে লাগল দেয়ালের মাঝামাঝি স্থানের দিকে। ড্র্যাগন কেভের এ উত্তর পাশটা দেখার জন্যে আহমদ মুসা বিকালে এখানে এসেছিল রাখালের ছদ্মবেশে। দেয়ালের কাছাকাছি দিয়ে সে একবার হেঁটে গিয়েছিল। দেখেছিল সে দেয়ালের মাঝ বরাবর জায়গার ঘাস বেশ কিছুটা দলিত মথিত। এর পাশের দেয়ালে কোনো দরজা থাকবে এটা সে ধরে নিয়েছিল। এরপর অল্প দূরের একটা ঝোপের মধ্যে বসে আহমদ মুসা বিশেষ ধরনের মিনি দূরবীক্ষণ দিয়ে গোটা দেয়াল, বিশেষ করে মাঝ এলাকার দেয়াল সে পরীক্ষা করেছিল। কিছুই পায়নি। তবে দেয়ালের মাঝ এলাকায় বটম থেকে ৭ ফিট উঁচু এবং ৫ ফিট প্রস্থ এলাকার দেয়াল অন্য অংশ থেকে একটু আলাদা, সেটা তার কাছে পরিষ্কার হয়েছিল। কিন্তু খুঁটে খুঁটে দেখেও ডিজিটাল কোনো লক পয়েন্ট বা কিবোর্ড কিংবা ইঙ্গিতমূলক কিছুই পায়নি। এই অনিশ্চিত অবস্থার মাঝে আহমদ মুসা এগোচ্ছে দেয়ালের মাঝখানের ওই জায়গার দিকে। আহমদ মুসা ঠিক করেছে, যদি দরজা খোলার কোনো ব্যবস্থা বাইরে না পাওয়া যায়, তাহলে ইভা নারিনের কাছ থেকে পাওয়া যে বিস্ফোরক মাইক্রোচিপস তার কাছে আছে, সেটাই আজ সে ব্যবহার করবে। যে কোনো কংক্রিট বা মেটালে ১ বর্গগজ গবাক্ষ সৃষ্টি করা যায় নিঃশব্দে, এই বিস্ফোরক মাইক্রোচিপস ব্যবহার করে। দেয়ালের সেই জায়গাটা তখনও গজ ২-১-এর মতো দূরে। একটা ভারী ও অব্যাহত শব্দ ভেসে এলো আহমদ মুসার সাউন্ড মনিটর থেকে। সাউন্ড মনিটরের দিকে তাকিয়েই আহমদ মুসা পেছনে মুখ নিয়ে বলল, অন্তত ৩টা গাড়ি এদিকে আসছে। যতটা পারো পিছিয়ে দেয়ালের পাশে শুয়ে পড়ো লুজি। আহমদ মুসাও পিছিয়ে শুয়ে পড়ল দেয়াল সেঁটে। ১ মিনিটও গেল না, ৩টি গাড়ি প্রায় নিঃশব্দে জমাট অন্ধকারের মতো এগিয়ে এসে দাঁড়াল দেয়ালের মাঝ বরাবর স্থানে। গাড়ির লাইট নিভানো। বুঝল আহমদ মুসা গোপন দরজা দিয়ে ওরাও গোপনে প্রবেশ করে। ৩ গাড়ির মাঝের গাড়িটা দাঁড়াল দেয়ালের সেই মাঝের স্থান বরাবর। গাড়ি দাঁড়াবার সঙ্গে সঙ্গেই আগে পিছের ২ গাড়ি থেকে ডজনখানেক লোক নামল। তারা মাঝের গাড়ি থেকে দেয়াল পর্যন্ত ২ সারি হয়ে দাঁড়াল। মাঝের গাড়ির দরজা খোলার শব্দ হল। আহমদ মুসা বুঝল নিশ্চয়ই কোনো শীর্ষ নেতা এসেছে। তাকে নিরাপদ করার জন্যেই ২ সারি মানব ঢাল তৈরি করা হয়েছে। একবার তার মনে হল
এই মানব ঢালের 2 সারি উড়িয়ে দিয়ে শীর্ষ নেতাকেও শেষ করা সম্ভব, কিন্তু তা করা যায় না। বন্দীদের অবস্থা না দেখা পর্যন্ত যতটা পারা যায় তার অভিযান গোপন রাখতে হবে। আহমদ মুসা উঠে দাঁড়িয়েছিল দেয়াল ঘেঁষে। লোকটির যাওয়া ও দরজা খোলা কিছুই দেখতে পেল না আহমদ মুসা। ওদিক থেকে একটা অনুচ্চ কণ্ঠ ভেসে এলো, শুধু আমার গাড়িটাই এখানে থাকবে। তোমরা 2 গাড়ি নিয়ে সকলে এখনই চলে যাও, হোটেলের দক্ষিণ দিকে, হোটেল ও নানিয়ান প্যালেসের মাঝের এলাকায়। খবর পাওয়া গেছে লোকদের আনাগোনা হোটেল এলাকায় অনেক বেড়েছে। আহমদ মুসার আত্মসমর্পণ শেষে তাকে সরিয়ে না নেয়া পর্যন্ত অন্যদের নিয়ে। তোমরা ওখানে থাকবে, কোনো বাধা বা আক্রমণ হলে নির্দয়ভাবে তার মোকাবিলা করবে। কথা বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই 2 সারি লোক আগে ও পেছনের 2 গাড়িতে উঠে গেল। চলে গেল 2টি গাড়ি আহমদ মুসাদের পাশ দিয়েই। গাড়ি মুভ করার সময় আহমদ মুসা শুয়ে পড়েছিল। গাড়ি চলে যেতেই উঠে দাঁড়াল আহমদ মুসা। লুজিও উঠে দাঁড়িয়েছে। লুজি, আমি গাড়িটা চেক করব। তুমি দেয়াল ঘেঁষে এগিয়ে গাড়িটা বরাবর দেয়ালের স্থান পর্যন্ত এগোও। কথা শেষ করেই আহমদ মুসা ক্রোলিং করে গাড়িটার দিকে এগোতে লাগল। আহমদ মুসা গাড়ির সামনের পাশে না গিয়ে উল্টো পাশের দিকে অগ্রসর হল। গাড়ির ড্রাইভিং সিটের দরজা পর্যন্ত পৌঁছে আহমদ মুসা জানলা দিয়ে উঁকি দিল। ভেতরে আরও বিকট অন্ধকার। চেষ্টা করতেই ড্রাইভিং সিটের দরজা খুলে গেল। পেন্সিল টর্চ জেলে সিট ও ড্যাশবোর্ডের কেবিন পরীক্ষা করল। কোনো কিছুই পেল না। আহমদ মুসা পেছনের সিটের দিকে সরে এল। হাতল ধরে টানল। দরজা খুলে গেল। লক করা নেই গাড়ি। বিস্মিত হল আহমদ মুসা। এদের কনফিডেন্স এত বেশি? আর আহমদ মুসা আত্মসমর্পণ করছে, এ নিয়ে তারা সম্ভবত আজ খুব বেশি আত্মহারা হয়ে পড়েছে। 10-12 জন প্রহরী সম্ভবত এখানে থাকার কথা। তাদের পাঠিয়ে দেয়া হয়েছে আহমদ মুসাকে হাতে পাওয়া নিশ্চিত করার জন্যে। বুঝা যাচ্ছে জোয়ান উডাং আর্মির সমস্ত মনোযোগ আজ আহমদ মুসার আত্মসমর্পণের ঘটনার দিকে। আর এখানে বিচারের জন্যে তো বেশি লোক দরকার নেই। আহমদ মুসা দরজা খুলে গাড়ির পেছনের সিটে প্রবেশ করল। জ্বালালো পেন্সিল টর্চ। ঘুরিয়ে নিল সিটের উপর দিয়ে। কিছু নেই। মেঝেতে কোনো ব্যাগট্যাগ নেই তো। পেন্সিল টর্চের মুখ ঘুরালো নিচে মেঝের দিকে। টর্চের ফোকাস প্রথমেই গিয়ে পড়ল মোবাইল ধরনের কিছুর উপর। বিস্ময় নিয়ে তুলে নিল জিনিসটা। তুলতে গিয়েই বুঝল এটা মোবাইল নয়, রিমোট কন্ট্রোল। রাজ্যের বিস্ময় নিয়ে আহমদ মুসা তাকিয়ে রিমোট কন্ট্রোলের দিকে। রিমোটটা কি গাড়ির জন্যে? রিমোটের কমান্ডগুলো পরীক্ষা করল আহমদ মুসা। না, গাড়ির কোনো কমান্ড এতে নেই। তাহলে রিমোট কি তাহলে ড্র্যাগন ক্যাভার? আবার নজর বুলালো আহমদ মুসা রিমোটের কমান্ড কিগুলোর উপর। কমান্ড কি বেশ অনেকগুলো। এগুলোর মধ্যে নিশ্চয় এই দরজা খোলার কমান্ড থাকবে, সেটাই স্বাভাবিক। ভালো করে দেখতে গিয়ে বুঝল আহমদ মুসা কমান্ড অ্যালফাবেটে ক্যামোফ্লেজ করা হয়েছে, যেমন POD LCD। পরপর সাজানো এই একজোড়া বর্ণগুলোর 2D এর অর্থ করল ডোর। ডি থেকে পড়লে প্রথম 3 বর্ণের অর্থ দাঁড়ায় ডোর ওপেল। দ্বিতীয় 3 বর্ণের তাহলে অর্থ দাঁড়াচ্ছে ডোর ক্লোজ। পরের 2 জোড়া বর্ণের অর্থ নিয়ে সমস্যায় পড়ল আহমদ মুসা। DNO এবং DNC এই 2 জোড়া বর্ণের অর্থ আগের 2 জোড়া বর্ণের অভিজ্ঞতা অনুসারে 2 জোড়ার ডি এর অর্থ ডোর এবং শূন্য, সি এর অর্থ ওপেন ও ক্লোজ। কিন্তু 2 জোড়ার কমন বর্ণ এন এর অর্থ কি? চিন্তা করে অর্থ খুঁজে পেল না। হঠাৎ আহমদ মুসার মনে হল এন এর অর্থ ব্যাখ্যামূলক বা গুণবাচক হতে পারে। কিসের ব্যাখ্যা কিংবা তার বিশেষণ? 2 জোড়া বর্ণমালায় 3টি শব্দ আছে। একটি ডোর, অন্যটি ওপেন এবং শেষ শব্দটি ক্লোজ। 3 শব্দের মধ্যে বিশেষ পদ একটি, সেটা হল ডি। তাহলে বিশেষণটা ডোর শব্দেরই হতে পারে।
আগের দুই ডোর শব্দের বিশেষণ নেই, এখানে বিশেষণ কেন? হঠাৎ আহমদ মুসার মনে কথাটা এলো যে আমাদের সামনের এই ডোরটা তো নর্থ ডোর, মূল ফ্রন্ট ডোরের বিপরীত দিকে। মন আনন্দে নেচে উঠল আহমদ মুসার। এনের অর্থ তাহলে নর্থ, এটাই উত্তর। আলহামদুলিল্লাহ, প্রধান দরজা খোলার কোড নাম্বার তাহলে আমরা পেয়ে গেলাম। আল্লাহর শুকরিয়া আদায় করল আহমদ মুসা। রিমোট হাতে নিয়ে আহমদ মুসা গাড়ি থেকে বেরিয়ে এলো। মাথা নিচু করে এক দৌড়ে আহমদ মুসা গিয়ে দাঁড়াল দেয়ালের পাশে। লুজিও দাঁড়িয়েছিল। লুজি, আমরা সম্ভবত এ দরজা খোলার রিমোট কমান্ড পেয়ে গেছি, বলল আহমদ মুসা। আলহামদুলিল্লাহ, গাড়িতে পেলেন? লুজি বলল। হ্যাঁ লুজি, বলল আহমদ মুসা। একটু থেমেই আহমদ মুসা আবার বলল, লুজি, দেখে নাও তোমার রিভলভার ফুল লোডেড কিনা, সাইলেন্সার ঠিক আছে কিনা। আপনাকে আসতে দেখেই পরীক্ষা করে নিয়েছি স্যার, লুজি বলল। লুজির কথা শেষ হতেই দেয়ালে একটা হিস শব্দ উঠল, আর চোখের পলকে দেয়ালের একটা অংশ সরে গেল। সরার সুযোগ পেল না আহমদ মুসা। খোলা দরজার একেবারে মধ্যখানে সরে যাওয়া দেয়াল তখনও তার শেষ প্রান্তে পৌঁছেনি আহমদ মুসা। শোল্ডার হোলস্টারের দিকে হাত চালিয়ে গাছ থেকে পাকা ফল পড়ার মতো ঝুপ করে বসে পড়ল। এক ঝাঁক গুলি আহমদ মুসার মাথার উপর দিয়ে চলে গেল। আহমদ মুসার বসে পড়তে যে সময় লেগেছে তার মধ্যেই তার ডান হাত বেরিয়ে এসেছে মেশিন রিভলভার নিয়ে এবং গুলি বৃষ্টি শুরু করেছে। গোটা দরজা কভার করে কিছু না দেখেই নিঃশব্দ গুলি বৃষ্টি। ওদের গুলির শব্দ হয়নি। গুলি করতে করতেই আহমদ মুসা শুয়ে পড়েছিল। লুজির অবস্থানটা ছিল দেয়ালের আড়ালেই। তারও হাতে রিভলভার উঠে এসেছিল, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিল না। কি করবে বুঝতেও পারছিল না। দরজা খুলে গেলেও কোনো আলো কিন্তু বাইরে আসেনি। সোভে সাদেক শুরু হওয়ার মতো একটা স্বচ্ছতা মাত্র দরজার উপর। ওদিক থেকে আর গুলি আসতে না দেখে আহমদ মুসা গড়িয়ে এগোল দরজার দিকে। লুজিও এগিয়ে এলো হামাগুড়ি দিয়ে। স্যার, দরজার উপর ও পেছনে মিলে 3টি লাশ পড়ে আছে স্যার, ফিসফিসে কণ্ঠে বলল লুজি। আহমদ মুসা উঠে বসল। হাতঘড়ির দিকে তাকাল হিউম্যান বডি ইন্ডিকেটরের দিকে। দেখল আশেপাশে কোনো মানুষ নেই। সবচেয়ে কাছে যে সেও 10 ফুট দূরে। আহমদ মুসা উঠে দাঁড়াল। লুজি, সাইলেন্সার লাগানো ওদের একটা কারবাইন তুলে নাও, বলল আহমদ মুসা। নিজেও একটা তুলে নিয়ে কাঁধে ঝুলাল। দরজার পরেই একটা ঘর। ঘরটির সিলিংয়ে একটা মাত্র সাদা শেডে ঢাকা আলো। ঘরে স্বচ্ছ অন্ধকার। আহমদ মুসা ঘরে প্রবেশ করল। তার পাশে লুজি। ঘরে একটা মাত্র দরজা, বাইরের দরজার বিপরীত দিকে। রেডি লুজি, বলে আহমদ মুসাও ডান হাতে মেশিন রিভলভার বাগিয়ে বাম হাত দিয়ে দরজার নব ঘুরাল। খুলে ফেলল দরজা। বাইরেটা আলোয় প্লাবিত। সে আলোর প্লাবনে ঘরেও প্রবেশ করল। বাইরে একটা করিডোর। আহমদ মুসা ও লুজি বেরিয়ে এলো করিডোরে। হিউম্যান ইন্ডিকেটরের দিকে আবার তাকালো আহমদ মুসা। সেই 10 গজ দূরের লোকটি এখন মাত্র 3 গজ দূরে। তার সাথে জুটেছে আরেকজন। করিডোরটা দেখা যাচ্ছে পশ্চিম দিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, আর পূবে ফুট 3 এগিয়ে দক্ষিণ দিকে টার্ন নিয়েছে। 3 গজ দূরের ওই দুজন লোক উত্তরমুখী করিডোরটির এ মাথার দিকেই কোথাও আছে। আহমদ মুসা দক্ষিণের করিডোর ধরেই এগোবার সিদ্ধান্ত নিল। হিউম্যান বডির ডটগুলো সব ওই দিকেই দেখা যাচ্ছে। বিশেষ করে এক জায়গায় গুচ্ছাকারে বেশ কিছু ডট দেখা যাচ্ছে। বুকে ঝুলন্ত সাউন্ড মনিটর আহমদ মুসা তুলে নিয়ে একটা কানে সেট করল। সাউন্ড মনিটরে কয়েকটা কণ্ঠ ভেসে এলো। 25 গজ দূর পর্যন্ত একটা চামচ মাটিতে পড়ার শব্দ মনিটরিংয়ে ধরা পড়ে। সবচেয়ে কাছ থেকে একটা কণ্ঠ ভেসে এলো, স্যার, আমি বোচেং। জি, শ্যাং আমার সাথে। উত্তরে একটু দূরের একটা কণ্ঠ ভেসে এলো, আমার বডিগার্ড 3 জনকে পাঠিয়েছিলাম। তাদের একজন গাড়ি থেকে রিমোটটা নিয়ে আসবে, আর 2 জন পেছনের দিকে চোখ রাখবে। একটু দেখো
এখনো ফিরছে না কেন রিমোট নিয়ে? ওদিকে ডিজিকে বলে দিয়েছি, ওরাও যাচ্ছে। আজ লোক কম, সবাইকে অ্যালার্ট থাকতে হবে। এটা মাই লর্ডের নির্দেশ, কোনো গাফিলতি যেন না হয়। ইয়েস স্যার, আমরা যাচ্ছি, বলল কাছের কণ্ঠ, বোচেং। আহমদ মুসা মেশিন রিভলভার বাম হাতে নিয়ে ডান হাতে তুলে নিল। ক্লোরোফর্ম গান। লুজি, তুমি পেছনে চোখ রাখবে, বলে আহমদ মুসা করিডোর ধরে পূব দিকে হাঁটা শুরু করল। লুজি আহমদ মুসার পেছনে। সে পেছন দিকে চোখ রেখে উল্টো হাঁটছে। হঠাৎ পেছন থেকে লুজির চাপা কণ্ঠ, স্যার। স্যার শব্দ শেষ হবার আগেই আহমদ মুসা 2 হাত সামনে ছড়িয়ে শুয়ে পড়েছে। অন্যদিকে লুজিও তার কারবাইনের ট্রিগার চেপে ধরে বসে পড়েছে। শুয়ে পড়েও শুনল লুজির কারবাইনগুলি বন্ধ করেনি। আহমদ মুসা পেছনটা দেখতে যাচ্ছিল, কিন্তু দক্ষিণমুখী করিডোর থেকে একাধিক জনের দৌড়ানোর শব্দ কানে এলো এবং সঙ্গে সঙ্গেই দুজন দৌড়ে এসে উঠল এ করিডোরে। ওদের হাতে উদ্যত কারবাইন, কিন্তু কারবাইনের ব্যারেল উত্তরমুখী তখনও। ওরা আহমদ মুসাদের দেখতে পেয়েছে। দ্রুত ব্যারেল ঘুরিয়ে নিচ্ছে ওরা কারবাইনের। আহমদ মুসার 2 হাতই সামনে প্রসারিত ছিল। ওদের দৌড়ানোর শব্দ কানে আসার সঙ্গে সঙ্গেই মেশিন রিভলভারের ব্যারেল উঁচু করেছে ওদিক থেকে আসা করিডোরের মুখ লক্ষ্যে। ওদের কারবাইনের ব্যারেল টার্গেটে আসার আগেই গুলির ঝাঁকের মধ্যে তারা ডুবে গেল। পেছনে তাকালো আহমদ মুসা। দেখল করিডোরের পশ্চিম মাথার দিকে 3 জনের লাশ পড়ে আছে। আহমদ মুসা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ধন্যবাদ লুজি। ধন্যবাদের কিছু নেই স্যার, পেছনটা তো আপনিই দেখতে বলেছিলেন, আর ভাগ্য ভালো যে গুলিটা আগে করতে পেরেছিলাম, সেজন্যই ধন্যবাদ তোমাকে। আজকের যুদ্ধ গতির প্রতিযোগিতা। কথা শেষ করেই আহমদ মুসা বলল, এসো। দ্রুত হাঁটতে শুরু করল আহমদ মুসা দক্ষিণমুখী করিডোরের দিকে। বলল, আমাদের দ্রুত হতে হবে লুজি, বন্দীদের নাকি আজ বিচার করছে ওরা। মূল্যবান জীবনগুলোর ক্ষতি হবার আগে আমাদের সেখানে পৌঁছতে হবে। পেছনে চোখ রেখেই ডবল মার্চ করে লুজি আহমদ মুসার পেছনে চলছে। আহমদ মুসাকে গাইড করছে তার সাউন্ড মনিটর। সে শুনতে পেল একটা মহিলা কণ্ঠ, তোমরা আমাকে মারতে পারো, কিন্তু ফর্মুলা তোমরা পাবে না। আমরা তোমাকে মারার জন্য এখানে আনিনি। তুমি মৃত্যু চাইবে কিন্তু পাবে না। তোমার এই হাল আমরা করব। আমরা ফর্মুলা না পাওয়া পর্যন্ত এটা চলবে, বলে পুরুষ কণ্ঠটি একটু থেমেই আবার বলে উঠল, শেষবারের মতো বলছি, ফর্মুলা তুমি আমাদের দিবে। আমার কথা আমি বলেছি, বলল মহিলা কণ্ঠ। পুরুষ কণ্ঠটি চিৎকার করে উঠল, জংডেং, তুমি এবার এসো। ফাজি ঝাও, এখন তোমার। একটা তরুণ পুরুষ কণ্ঠ চিৎকার করে কেঁদে উঠল, আপা দিয়ে দাও ফর্মুলা। কিছুই করতে পারবে না ওরা ওটা দিয়ে। আল্লাহর কসম, দিয়ে দাও ফর্মুলা। চোখ বন্ধ করো মাঝু, দেখো না পৃথিবীকে। অন্যায়ের পক্ষে আল্লাহর কসম হয় না। আমেরিকার গোটা শক্তি নিউরোবিজ্ঞানী ডাক্তার আফিয়ার মনকে মারতে পারেনি, আমারও পারবে না। আমার আল্লাহ সর্বশক্তিমান। চিৎকার করে বলল, ফাজি ঝাও। মনটা থরথর কেঁপে উঠল আহমদ মুসার। 2 পা তখন অবিশ্বাস্য গতিতে ছুটতে শুরু করেছে। ফাজি ঝাওর কথা শেষ হতেই জোয়ান ও আর্মির পেশাদার কিলার ছোট বেল মাথার বিশাল বপু জংদিং এক লাফে ফাজি ঝাওর সামনে গিয়ে হিংস্র বাঘের মতো 2 হাত দিয়ে তার মাথার হেডড্রেস খুলে নিল। টেনে নিয়ে ছিঁড়ে ফেলল গায়ের ওড়না। ডাক্তার ডাস হো সবাইকে এনে সারিবদ্ধভাবে এই সেলে বসিয়ে রাখা হয়েছিল। 2 হাত পিছমোড়া করে বেঁধে রাখা হয়েছিল মাঝু সুলতান এবং ইরকিন আহমেদ ওয়াংয়ের। অপমান লাঞ্ছনা থেকে বাঁচানোর জন্যে তারা নিজেদের ও ফাজি ঝাওয়ের কিছু করে না বসে, এজন্যেই এই সতর্কতা। অন্যদের শাসিয়ে দেয়া হয়েছে, কেউ মাথা নিচু করতে পারবে না, কেউ চোখ বন্ধ করতে পারবে না। পশু জং ডিং যখন ফা জি ঝাওয়ের ওড়না টেনে নিয়ে ছিঁড়ে ফেলল, তখন ডাক্তার ডা সেলের পাশ থেকে লাফ দিয়ে জং ডংয়ের সামনে গিয়ে পড়ল। ফা জি ঝাওয়ের সামনে দাঁড়িয়ে 2 হাত প্রসারিত করে বলল, দেশের একজন সম্মানিত বিজ্ঞানী, সম্মানিত মহিলা ইনি, এর গায়ে হাত দিতে পারবে না। জং ডং একবার তাকালো ডাক্তার ডার দিকে। শিকার পাগল বাঘের মতো তার বেপরোয়া হিংস্র দৃষ্টি। সে 2 হাত দিয়ে
ডাক্তার ডার দু কাঁধ ধরে ছুঁড়ে দিল দেয়ালের দিকে। ডাক্তার ডার দেহ গিয়ে লোহার বারে ধাক্কা খেয়ে আছড়ে পড়ল মেঝের উপর। সাবাস জং ডং, তোমার পুরস্কার ডবল করব, বলল হুইদাই, জোয়ান ও বাহিনীর কমান্ডার ইন চিফ। উৎসাহিত হয়ে জং ডং আবার হাত বাড়িয়ে এগোল ফাজি ঝাওয়ের দিকে। পাথরের মতো স্থির মৌন ফাজি ঝাও মাটির উপর আছড়ে পড়ল এবং সেজদায় পড়ে গেল। জং ডং একটু ঝুঁকে পড়ে ফাজি ঝাওয়ের পিঠে হাত দিয়ে তার জামা টেনে ছিঁড়ে ফেলল। ফাজি ঝাও সিজদা থেকে একটুও নড়ল না। জং ডং এবার ফাজি ঝাওয়ের নগ্ন পিঠের উপর ঝাঁপিয়ে পড়ছিল। থামো, বজ্রের মতো ধ্বনিত হল একটা কণ্ঠ। একটু মাথা তুলেছিল জং ডং পেছনে তাকাবার জন্যে। আগুন জ্বলে উঠেছিল তার দু চোখে, কিন্তু তার আগুন দৃষ্টি আর পেছনে গেল না। পরপর দুটি গুলি ঢুকে গেল তার ছোট বেল মাথায়। তার বিশাল দেহটা একবার দুলে উঠে পেছনে আছড়ে পড়ল। হুইদাই বিশাল চেয়ারে বসে জং ডংয়ের কাজের মজা উপভোগ করছিল। থামো শব্দের বাজ পড়ার পর জং ডংয়ের মতো সেও পেছনে ঘুরাচ্ছিল তার মাথা। গুলির শব্দ কানে যাবার পর সে লাফ দিয়ে উঠে দাঁড়াল। হাতের কার্বাইন সে ঘুরিয়ে নিচ্ছিল। কার্বাইন ঘুরাতে পারলেও টার্গেটে তুলে আনতে সময় পেল না। পরপর দুটি গুলি এসে তার মাথাও গুঁড়ো করে দিল। ওদিকে 4 জন স্টেনগানধারী সেলের বাইরে ছিল। তারা ঘটনার আকস্মিকতা, জং ডং ও হুইদাই গুলিবিদ্ধ হওয়ায় কিছুটা হতবিহ্বল হয়ে পড়েছিল। সংবিদ ফিরে পেতে তাদের দেরি হয়নি। বেপরোয়া গতিতে তাদের স্টেনগান উঠে আসছিল আহমদ মুসা ও লুঝির লক্ষ্যে। কিন্তু লুঝি শুরু থেকেই ওদের পাহারায় ছিল। ওদের স্টেনগান তুলতে দেখে চিৎকার করে বলল লুঝি, তোমাদের গান ফেলে দাও, না হলে সবাই মারা পড়বে। কিন্তু লুঝির কথা ওদের কানেই যেন গেল না। লুঝি ট্রিগার চাপল তার কার্বাইনের। গুলির আঁক বেরিয়ে গেল তার কার্বাইন থেকে। 4 জন লাশ হয়ে পড়ে গেল। লুঝি, তুমি ব্যারাকের প্রবেশপথটা সামলাও, আমি সেলের ভেতরটা দেখি। সেলের ভেতরের লোকদের আতঙ্ক, বিমূঢ়তা ধীরে ধীরে কাটছে। আহমদ মুসা সেলে প্রবেশ করেই তার জ্যাকেটের উপর আরও যে একটা কালো জ্যাকেট পরেছিল, সেটা দিয়ে ফাজি ঝাওয়ের গা ঢেকে দিল। ফাজি ঝাও তখনও সিজদায় পড়েছিল। বোন ফাজি ঝাও, উঠো, আল্লাহ আমাদের কথা শুনেছেন, বলেই আহমদ মুসা ছুটল ডক্টর ডার কাছে। সে তখন উঠে দাঁড়াচ্ছিল। তার কপাল ফেটে গেছে, রক্ত ঝরছিল। আহমদ মুসা ছুটে গিয়ে তাকে ধরল, বলল, স্যার আপনি ঠিক আছেন? আর কোথাও আঘাত লাগেনি তো? ঠিক ছিলাম না বেটা, তুমি ঠিক করে দিয়েছ। এখন শরীরে যে এনার্জি এসেছে তাতে আমি 100 মিটারের রেস দিতে পারব, বলল ডাক্তারটা। আলহামদুলিল্লাহ, বলে আহমদ মুসা তাকে একটা ছোট চেয়ার পেয়ে তাতেই বসাল। তারপর আহমদ মুসা ছুটল মাঝহুদের দিকে। মাঝহু সুলতান, ইরকিন ওয়াং, চাওজিয়াংদের অপলক বিস্ময় দৃষ্টি আহমদ মুসার দিকে। এই হল তাদের অনেক শোনা গল্পের নায়ক আহমদ মুসা। ডাক্তারটা ঠিকই বলেছিল, আল্লাহর সৈনিক আহমদ মুসা নিশ্চয় আসবে আমাদের উদ্ধার করতে। সত্যি, আহমদ মুসা এসেছে একেবারে ঠিক মুহূর্তে। আর তাকে মনে হচ্ছে না অচেনা লোক, বহুকালের চেনা যেন সে। ফাজি ঝাওকে, সে বোন ডাকল। সে ডাক যেন শুধু ডাক নয়, হৃদয়ের অফুরান আবেগ, আন্তরিকতা জড়িত একান্ত আপন এক সম্বোধন। এসবই ভাবছিল মাঝহু সুলতান এবং ইরকিন আহমেদ ওয়াংরা। আহমদ মুসা সালাম দিয়ে প্রথমে ইরকিন আহমেদ ওয়াংয়ের বাঁধন খুলে দিয়ে বলল, জনাব, শরীর আপনার ভালো আছে তো? আপনার নাম আমি শুনেছি আহমদ ইয়াংয়ের কাছে। আমি আপনার নাম অনেক শুনেছি। গতবার আপনি যখন সিংকিয়াংয়ে আসেন তখন আমি বেইজিংয়ে ছিলাম। ইরকিন ওয়াং একটু থামল, সঙ্গে সঙ্গেই আবার বলে উঠল, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে। ধন্যবাদ, কৃতজ্ঞতা সব আল্লাহর জন্যে। আর আমাকে দয়া করে আপনি নয়, তুমি বলবেন। বয়স, স্ট্যাটাস সব দিক থেকেই আপনি আমার গুরুজন, বলল আহমদ মুসা। আহমদ মুসা, এজন্যেই তুমি এত বড়, আল্লাহর এত দান, এত দয়া তোমার উপর।
আমরা গর্বিত তোমার জন্যে, ইরকিন ওয়াং বলল অরুদ্ধ কণ্ঠে। তার দু চোখ দিয়ে গড়াচ্ছে অশ্রু। আহমদ মুসা এগোলো মা ঝু সুলতানের দিকে। তার হাতের বাঁধন খুলে দিল, জড়িয়ে ধরল আস্তে, যাতে তার আহত কাঁধে আঘাত না লাগে সেভাবে। মাঝুও জড়িয়ে ধরল আহমদ মুসাকে। জড়িয়ে ধরে রেখেই আহমদ মুসা বলল, তোমার জন্য একটা মেসেজ আছে, লিয়েন হুয়ার মেসেজ। তোমার দেখা পেলে সে বলতে বলেছে যে সে ভালো নেই। মাঝুর দুই চোখ অশ্রুতে ভরে উঠেছিল। আহমদ মুসার দেয়া মেসেজটি শুনে সে মুখ নিচু করল। আহমদ মুসা তার মুখ উঁচু করে তুলে ধরে চোখের অশ্রু মুছে দিয়ে বলল, নেতার চোখে অশ্রু থাকতে নেই, আর মুখ নিচু করবে কেন? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। আমি কবে নেতা হলাম? আমাদের নেতা তো আপনি। এতদিন স্বপ্নে দেখেছি, আজ জাগরণে দেখলাম, বলল মাঝু। মাঝু, তুমি ফাজি ঝাউকে দেখো, জ্যাকেটটা পরতে বলো, হেডড্রেসটা তাকে দাও। দেখি লুজির কাছে ওড়না জাতীয় কিছু আছে কিনা। আহমদ মুসা এগোলো ডাক্তারডার সহকর্মী চাও জিয়াংয়ের দিকে এগিয়ে, তার সাথে হ্যান্ডশেক করল, বলল, কোনো অসুবিধা নেই তো স্যার আপনার? চাও জিয়াং জড়িয়ে ধরল আহমদ মুসাকে, বলল, ডাক্তারডার কাছে আপনার কথা এত শুনেছি যে আপনি আমাদের একেবারেই আপন হয়ে গেছেন, যেন অনেক। চাও জিয়াংয়ের কথার মাঝখানেই ডাক্তারডা একটু কণ্ঠ চড়িয়ে বলল, আমি আহমদ মুসা সম্পর্কে এক বর্ণও যে বানিয়ে বলিনি তা এখানে প্রমাণ হয়ে গেল। শক্তি, মনুষ্যত্ব, মমতার এমন বিস্ময়কর প্রতিমূর্তি আমি কোথাও দেখিনি। আপনারাও কোথাও দেখবেন না। একটা ছোট আপত্তি স্যার, আপনি যে গুণের কথা বললেন এর কোনটার মালিক আমি নই। যা কিছু আমার সবই আমার আল্লাহর, এবং আমি তা আমার ধর্মের মাধ্যমে পেয়েছি। পশুর অধম হওয়া থেকে বাঁচিয়ে আহসানে তাকবিম হওয়ার পথে চলার সুযোগ আল্লাহই দয়া করে আমাকে দিয়েছেন, বলল আহমদ মুসা, তার কণ্ঠ আবেগে ভরা। লুজি এদিকে একটু এগিয়ে এসেছে, বলল, এক্সকিউজ মি স্যার, কোথাও আপনি জরুরি কল করতে চেয়েছিলেন? লুজি বলল, ধন্যবাদ লুজি, বলেই আহমদ মুসা মোবাইল বের করে দ্রুত একটা কল তৈরি করল। ওপারে সাড়া পেয়েই শুভেচ্ছা জানিয়ে আহমদ মুসা বলল, কর্নেল, আপনার ফোর্স তো এখন এ বাড়ি চারদিকে, তাই না? ইয়েস স্যার, বলল কর্নেল। ধন্যবাদ। বাইরে থেকে কেউ যেন এ বাড়িতে ঢুকতে না পারে সেটা নিশ্চিত করে আপনারা বাড়ির ভেতরে আসুন। যারা বন্দী ছিলেন তারা সুস্থ আছেন, ভালো আছেন। জওয়ান উ আর্মির প্রধান কমান্ডার সহ ওদের 14 জন মারা গেছে। আর ওদিকের অবস্থা কি? জওয়ান উ আর্মির এখানকার জনশক্তির অধিকাংশই অবস্থান নিয়েছিল আত্মসমর্পণের এলাকায়। সাদা পোশাকে আমাদের স্পেশাল ফোর্স ও পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছিল। সংঘর্ষে আমাদের একজন আর্মি অফিসার ও একজন পুলিশকর্মী মারা গেছে। ওদের 10 জন মারা গেছে, বাকি সবাই ধরা পড়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা তাড়াতাড়ি আসুন এবং এ ঘাঁটির দায়িত্ব নিন। জওয়ান উ আর্মির মূল যে নেতা আশেপাশেই কোনো ঘাঁটিতে থাকার কথা, আমি তার সন্ধান করতে চাই। আপাতত সম্মানিত ব্যক্তিবর্গ যারা মুক্ত হয়েছেন তারা হোটেলের প্রোটেক্টেড একটা অংশে উঠার কথা। ওদিকে কি অবস্থা? বলল আহমদ মুসা। আপনি যেভাবে বলেছেন সেভাবেই কাজ হয়েছে, সব রেডি স্যার। ওখানে একজন মেজরের নেতৃত্বে একটা সেনা ইউনিট দায়িত্ব পালন করবে, কর্নেল বলল। তাহলে একটা সেনা ইউনিটের পাহারায় এদের এখনই হোটেলে শিফট করতে হবে। এদের বিশ্রাম প্রয়োজন, বলল আহমদ মুসা। ব্যবস্থা করছি স্যার, কর্নেল বলল। ধন্যবাদ অফিসার, বলে আহমদ মুসা মোবাইল রাখল। মোবাইল রাখতেই এয়ারলেস বিপ বিপ করে উঠল আহমদ মুসার। এয়ারলেস হাতে নিল। স্বরাষ্ট্রমন্ত্রীর কল। এয়ারলেস ওপেন করতেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে উঠল, ধন্যবাদ আহমদ মুসা, অনেক কৃতজ্ঞতা আমাদের। প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ দিয়েছেন। আপনি একটু সুস্থির হলেই তার সাথে কথা বলতে তিনি অনুরোধ করেছেন। আমরা সবাই আনন্দিত আপনার পরিকল্পনা পুরোপুরি সফল। এখন বলুন, আপনার কাছে কিছু শুনতে চাই। আহমদ মুসা গোটা বিষয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্রিফ করে বলল, আসল লোক যিনি সর্বময় নেতা ড্রাগন কেবে ছিলেন না। যে দুজনকে বন্দী করা গেছে তাদের কাছে আসল নেতার অবস্থান ব্যাপারে একটা ক্লু পেয়েছি। তার সন্ধানে আমি সেখানে যেতে চাই। এখনই আহমদ মুসা, বলল স্বরাষ্ট্রমন্ত্রী। বেশি সময় পেলে অন্য কোথাও চলে গেলে তাকে খুঁজে পাওয়া কঠিন হবে। আমি তাকে সময় দিতে চাই না স্যার, বলল আহমদ মুসা। তোমার কথা ঠিক আহমদ মুসা। তুমি একা যাবে? জিজ্ঞাসা পররাষ্ট্রমন্ত্রীর। লুজিকে সাথে নেব। এই অভিযানেও সে এবং তার পিএস আমার সাথে ছিল, বলল আহমদ মুসা। তোমার আর কিছু পরামর্শ? বলল স্বরাষ্ট্রমন্ত্রী। যে বাড়িতে এখন যাব তার সন্ধানে আমি চাচ্ছি সেখানে সাদা পোশাকে একটা আর্মি ইউনিট থাক।
কিন্তু তারা মোতায়েন হবে আমি সেই বাড়িতে ঢোকার পর, বলল আহমদ মুসা। ওখানকার কর্নেলকে আমি বলে দিচ্ছি, সে আপনার নির্দেশ মোতাবেক কাজ করবে। আর একজন জেনারেলকে সেখানে আমরা পাঠাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি ওখানে আসছি। খুব বড় ঘটনা তুমি ঘটিয়েছ আহমদ মুসা, স্বরাষ্ট্রমন্ত্রী বলল। আপনারা এলে খুব খুশি হব। আর একটা কথা স্যার, বন্দিত্ব থেকে যারা মুক্ত হলেন তারা এখন কোথায় যাবেন, বলল আহমদ মুসা। প্রেসিডেন্ট বলেছেন ওরা সবাই প্রেসিডেন্টের মেহমান, সবাই ওরা বেজিং আসবেন, তারপর নিরাপত্তার বিষয়টা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলল। ধন্যবাদ স্যার। ঠিক সিদ্ধান্ত প্রেসিডেন্ট নিয়েছেন, বলল আহমদ মুসা। আর কিছু কথা আছে আহমদ মুসা, স্বরাষ্ট্রমন্ত্রী বলল। না, নেই, ধন্যবাদ স্যার, বলল আহমদ মুসা। ধন্যবাদ, ঈশ্বর আপনাকে ভালো রাখুন, বাই। ওয়্যারলেস রাখতেই মা ঝু বলে উঠল, আপনি কি এখনই আরেক অভিযানে বেরোবেন? মা ঝু বলল। হ্যাঁ মা ঝু, আসল যে নেতা, সর্বময় নেতা যিনি, তিনি ধরা পড়েননি। আমি তার সন্ধানে বেরোব। তাছাড়া আহমদিয়ানকে এখানে পাওয়া গেল না। যে দুজন বন্দী হয়েছে তাদের কাছে শুনেছি আরেকজন বন্দীকে আশেপাশেই কোথাও রাখা আছে। অতএব আমাকে বেশ কয়েক জায়গায় যাওয়া লাগতে পারে, বলল আহমদ মুসা। কেন আর্মি পুলিশ হাজির আছে, তারাই তো এটা পারে, ডাক্তারডা বলল। স্যার, এসব অভিযান নীরবে এককভাবে হতে হয়। আর্মি পুলিশ যে হইচই বাঁধায় তাতে ভালোও হয় খারাপও হয়। যেমন ধরুন, এই যে কমান্ডার মারা গেছে, সে যদি 2-1 মিনিট আগেও জানতে পারত সে আক্রান্ত হচ্ছে, বন্দীদের মুক্ত করতে কেউ আসছে, তাহলে আপনাদের সবাইকে এভাবে আমরা নাও পেতে পারতাম, বলল আহমদ মুসা। আহমদ মুসা, ব্যাপারটা আমার কাছে মিরাকল মনে হচ্ছে। দেখছি গোটা রাষ্ট্রযন্ত্রকে তুমি তোমার পেছনে নিয়ে এসেছ। কি করে সম্ভব হলো এটা? ইরকিন ওয়াং বলল। কারণ আমি নিজের জন্য কিছু করছি না, চীনের কিছু সম্মানিত মানুষ এবং চীনের জনগণের জন্য কাজ করছি। সরকারও এটাই চেয়েছে করতে, ফলে আমরা পরস্পরের সহযোগী হয়ে দাঁড়িয়েছি, বলল আহমদ মুসা। ইরকিন ওয়াংয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল, কিছু বলার জন্যে মুখ খুলেছিল। এ সময় কর্নেল তার টিম নিয়ে সেলের সামনে এসে আহমদ মুসাকে স্যালুট দিয়ে অ্যাটেনশন হয়ে দাঁড়াল। কর্নেল, ধন্যবাদ আপনাকে। আপনি কি ওদিকে লাশ ও 2জন বন্দী পেয়েছেন, বলল আহমদ মুসা। স্যার, ওদিকে 8টি লাশ ও 2জন বন্দীকে পেয়েছি। এখানে দেখছি 6টি লাশ, মোট 14টি লাশ ও 2জন বন্দী পাওয়া গেল। এই তো স্যার, কর্নেল বলল। এছাড়া ওদের আর কোনো লোক আছে বলে মনে হয় না। আপনার লোকরা 2তলা 3তলায় গেছেন, বলল আহমদ মুসা। প্রাথমিক অনুসন্ধানে উপরে কাউকেই পাওয়া যায়নি, কর্নেল বলল। ওরা যাদের বন্দী করে রেখেছিল তাদের মধ্যে মুক্ত 5 জন এখানে রয়েছেন, বলে আহমদ মুসা তাদের পরিচয় করিয়ে দিয়ে বলল, প্লিজ কর্নেল, এখনই এদের হোটেলে শিফট করার ব্যবস্থা করুন। গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে স্যার, আপনি অনুমতি দিলে তাদের। হ্যাঁ কর্নেল, সবাইকে গাড়িতে তুলে দিচ্ছি, চলুন। কথা শেষ করেই আহমদ মুসা তাকালো লুজির দিকে, বলল, লুজি, তোমার সেক্রেটারি চেং ঝি কি গেটে এসেছে? জি স্যার, ঠিক সময় সে এখানে এসেছে, আমার সাথে কথা হয়েছে, লুঝি বলল। ধন্যবাদ লুঝি, তুমি ফা জি ঝাও এবং মাঝু সুলতানকে তোমার গাড়িতে নাও, তুমি ওর সাথে যাবে। বলেই আহমদ মুসা তাকালো কর্নেলের দিকে, বলল, তাহলে আরেকটা গাড়ি লাগছে, তাতে উঠবেন ডাক্তারডা জনাব ইরকিন ওয়াং এবং চাও জিয়াং। সাথে আপনাদের গাড়ি তো থাকছে কর্নেল? ইয়েস স্যার, 2 গাড়ির আগে পেছনে আমাদের 2টি গাড়ি থাকবে। ধন্যবাদ কর্নেল, চলুন, বলল আহমদ মুসা। ফাজি ঝাওকে ধরে নিয়ে চলল লুঝি, তাদের পেছনে মাঝু সুলতান। আহমদ মুসা ডাক্তারডা এবং ইরকিন ওয়াংকে সাথে নিয়ে এগোল। ইরকিন ওয়াং আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, তুমি তো হোটেলে যাচ্ছ না? হ্যাঁ, এখন যাচ্ছি না, তবে আপনারা যাওয়ার আগে আমি হোটেলে পৌঁছব আশা করি, যদি অভিযানের কাজটা তার আগে শেষ হয়। আর দেখা করতে না পারলে বেজিংয়ে তো দেখা হবেই জনাব, বলল আহমদ মুসা। তোমার সাথে অনেক কথা আছে আহমদ মুসা, তুমি আমার মা ঝুদের জীবন বাঁচালে। সংকট কিন্তু মাথায় চেপে বসে আছে, ইরকিন ওয়াং বলল। আমি জানি জনাব, সব সংকট আল্লাহ দূর করে দেবেন, বলল আহমদ মুসা। আলহামদুলিল্লাহ, আমি এখন আশাবাদী আহমদ মুসা। মাঝু সুলতানের সাথেও অনেক কথা হয়েছে, ইরকিন ওয়াং বলল। ধন্যবাদ জনাব, আল্লাহ আমাদের সাহায্য করবেন,
বলল আহমদ মুসা। সবাই গেটে গাড়ির কাছে পৌঁছে গেল। ডাক্তার এবং ইরোকিন ওয়াংকে গাড়িতে তুলে দিয়ে আহমদ মুসালু ঝিদের গাড়ি কাছে গেল। মাঝুরা সবাই গাড়িতে উঠে বসেছে। ফাজি ঝাউকে নিয়ে লুঝি বসেছে পেছনের সিটে। ড্রাইভিংয়ে বসেছে চেংঝি। তার পাশের সিটে মাঝু। লুঝি, সব ঠিকঠাক আছে? অসুবিধা নেই তো? গাড়ির জানালা দিয়ে বলল আহমদ মুসা লুঝিকে লক্ষ্য করে। সব ঠিকঠাক স্যার। ফাজি ঝাও ম্যাডাম ভালো আছেন? লুঝি বলল। আলহামদুলিল্লাহ বলে আহমদ মুসা মাঝুর জানালায় গেল। মাঝু সুলতান দরজা খুলতে যাচ্ছিল। আহমদ মুসা বাধা দিয়ে বলল, দরকার নেই মাঝু। তুমি কি বাড়িতে কিংবা কোথাও যোগাযোগ করেছ? না স্যার, বলল মাঝু। আবার স্যার মুখে এলো কি করে? বড় ভাই বলবে। জেনারেল সাহেব 1 নম্বর বড় ভাই, আমি 2 নম্বর, বলল আহমদ মুসা। আপনি এত বড়, এত বিস্ময়কর, এত সরল, এত স্বচ্ছ, এত আপন। আপনি মানুষের। বলতে বলতে কেঁদে ফেলল মাঝু। চোখ মুছো মাঝু। একটু থেমে আহমদ মুসা বলল, জানো এ গাড়িটা কার? মাঝু তাকালো আহমদ মুসার দিকে চোখ মুছতে মুছতে। এটা লিয়েন হুয়ার গাড়ি, প্রেসিডেন্টের পারিবারিক গাড়ি, বহরের একটি। আমার গাড়িটা গুলিতে ঝাঁঝরা হয়ে গেলে লিয়েন হুয়া আমাকে দিয়েছিল এটা। মাঝু তার মুখটা সেই আগের মতোই আবার নিচু করেছিল। আহমদ মুসা কথা শেষ করেই চেংঝির দিকে তাকিয়ে বলল, তুমি বা লুঝি তোমাদের মোবাইল মাঝুকে দাও বাইরে যোগাযোগের জন্যে, এখনই। এখনই দিচ্ছি স্যার, বলে পকেট থেকে মোবাইল বের করল চেংঝি। আচ্ছা আসি, সালাম, বলে জানালা থেকে সরে এলো আহমদ মুসা। চলে গেল 4টি গাড়ির বহর। গাড়ি বিদায় করে দিয়ে কর্নেল এসে দাঁড়াল আহমদ মুসার সামনে। আচ্ছা কর্নেল, এই এলাকায় মানুষ বাইরে থেকে আসা এবং এখান থেকে লোক বাইরে যাওয়া কি বন্ধ করা হয়েছে? বলল আহমদ মুসা। ইয়েস স্যার, বন্ধ করা হয়েছে। ঘোষণা দেয়া হয়নি, কিন্তু রাত 8টায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। ধন্যবাদ কর্নেল, অনেক ধন্যবাদ। এটার খুব প্রয়োজন ছিল। কথা শেষ করেই আহমদ মুসা বলল, এসো কর্নেল, আমরা ভেতরে আরেকটু দেখি, বলে ভেতরে ঢুকে গেল আহমদ মুসারা। পোশাক পরা হয়ে গেছে আহমদ মুসার। আজও সেই কালো পোশাক, কালো প্যান্ট, কালো জ্যাকেট, মাথায় কালো ক্যাপ। ব্যাগ গুছিয়ে নিয়েছে আহমদ মুসা। রাত 12টা বাজতে 10 মিনিট। দরজায় নক হল। ভ্রু কুঞ্চিত হল আহমদ মুসার। এই সময় কে আসতে পারে? তবে শত্রু নয়, যিনি বা যারাই হোক, বন্ধু। আহমদ মুসা দরজা খুলে দিল। আহমদ মুসাকে বিস্মিত করে ঘরে ঢুকল মাঝু সুলতান ফাজি ঝাও। আগে ঢুকেছিল ফাজি ঝাও। সেই সালাম দিয়েছে আহমদ মুসাকে। কানসুর ঐতিহ্যবাহী পোশাক পরেছে ফাজি ঝাও, মাথায় হিজাব। উৎসব আয়োজনে কানসুর মেয়েরা এ পোশাক পরে। আহমদ মুসা কিছু বলার আগেই ফাজি ঝাও বলল, শুধুই সালাম দিতে এসেছি। তখন গোটা সময় যে অবস্থায় ছিলাম আপনাকে সালাম দিতে পারিনি। সালাম তো দোয়াই। আপনি অভিযানে বেরোচ্ছেন, দোয়া না করে মন আমার মানছিল না। কমিনিট আগে লুঝি আমাকে জানালো আপনি 12টায় বেরোবেন, তাই সুযোগটা নিলাম। মাফ করবেন বিব্রত করার জন্যে। আলহামদুলিল্লাহ, বিজ্ঞান চর্চাকে আল্লাহ খুব বড় মর্যাদা দিয়েছেন। বিজ্ঞান চর্চাকারীকে আল্লাহ শহীদের চেয়ে বড় সম্মান দান করেছেন। তার দোয়া আমার জন্য খুবই কাম্য বিষয়। ধন্যবাদের জন্যে। ফাজি ঝাও কিছু বলার জন্যে মুখ তুলেছিল। এ সময় আহমদ মুসার ওয়্যারলেস বেজে উঠল। তার পরেই যে কণ্ঠ ভেসে এলো সেটা প্রেসিডেন্টের। সালাম এক্সেলেন্সি, মিস্টার প্রেসিডেন্ট, বলল আহমদ মুসা। সালাম আহমদ মুসা। তুমি তো 12টায় বেরোচ্ছ, প্রেসিডেন্ট বলল। ইয়েস এক্সেলেন্সি, বলল আহমদ মুসা। অন্য কোনো কথা বলার জন্য আমি তোমাকে টেলিফোন করিনি। শুধু এটুকু তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই, তুমি নিজের উপর অবিচার করছ। চীনে আসার পর একের পর এক তুমি আহত হয়েছ। তোমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। তুমি কোনো সময়ই রেস্ট নাওনি। আমি লুঝি, লিয়েনহুয়া এবং নে নুয়ার কাছে সব শুনেছি।
এত বড় অভিযান কিছু আগে শেষ করেছ, এ অভিযানেই কাঁধে গুলিবিদ্ধ হয়েছ। এখনই বের হচ্ছ আরেক অভিযানে। তুমি নিজের প্রতি ততটা আন্তরিক নও যতটা আন্তরিক অন্যের ব্যাপারে। আমার অনুরোধ, তুমি নিজের প্রতি খেয়াল রেখো। আগে তোমার নিরাপত্তা, পরে সব, বলল প্রেসিডেন্ট, তার কণ্ঠে পিতার মতো উপদেশ। ধন্যবাদ এক্সিলেন্সি, আপনার উপদেশ আমি মনে রাখব। মাঝু সুলতান ও ফাজি ঝাও সামনের সোফায় বসেছিল। অয়েলেসের সব কথাই তারা শুনতে পাচ্ছিল। প্রেসিডেন্টের টেলিফোন তার কথা বিস্মিত ও অভিভূত করেছে দুজনকেই। আহমদ মুসার কথা শেষ হতেই ওপার থেকে প্রেসিডেন্ট বলল, বাই দ্য বাই আহমদ মুসা, জোয়ানু আর্মির শীর্ষ নেতা যিনি জোয়ানু নাম নিয়েছে তার পরিচয়ের ব্যাপারে তুমি কি এখনও নিশ্চিত হওনি? এক্সিলেন্সি, যদি বলি তার পরিচয় আমার কাছে পরিষ্কার নয় তাহলে মিথ্যা বলা হবে। আবার যদি বলি তার পরিচয় সম্পর্কে আমি নিশ্চিত, তাহলে কোনো নিশ্চিত প্রমাণের ভিত্তিতে আমি নিশ্চিত হলাম সে প্রমাণ আমি দিতে পারব না। এজন্যেই বিষয়টাকে আমি গোপন রাখছি এক্সিলেন্সি। তবে এক্সিলেন্সি, লুজিকে উদ্ধারের পর কেন তাকে আমি সাথে রাখছি, কেন আজ সঙ্গে নিচ্ছি, সে বিষয়টা চিন্তা করলে আপনি আঁচ করতে পারবেন যে আমি কাকে সন্দেহ করছি, বলল আহমদ মুসা। কি বলছো আহমদ মুসা? এ যে অবিশ্বাস্য, কল্পনাতীত। তুমি আগাগোড়া ভুল করছো না তো? ওয়্যারলেসে প্রেসিডেন্টের কণ্ঠ আর্তনাদ করে উঠল। ওমনটা চিন্তা করতে ভালো লাগে না এক্সেলেন্সি, খুব কষ্ট লাগে মনে, তাই বিষয়টা সবার কাছেই গোপন রেখেছি, বলল আহমদ মুসা। আহমদ মুসা, লুজি কি কিছু জানে না? সে তো খুব শার্প ও সচেতন মেয়ে, প্রেসিডেন্ট বলল। সে সন্দেহ করে, কিন্তু তার পিতাই যে শীর্ষ নেতা সেটা কতটা জানে আমি জানি না। তাকে উদ্ধারের পর যখন তাকে আমি তাদের বাড়িতে যেতে বলি, সে রাজি হয়নি। সে সময় তার চোখে মুখে জমাট বেদনা এবং ভেঙে পড়ার মতো মন দেখেছি। তার পিতাই তাকে বন্দী করিয়েছে বা করেছে সেটা লুজি আমাকে পরিষ্কার বলেছে। এ বিষয়ে কোনো কথা আর তুলিনি আমি, বলল আহমদ মুসা। সরি আহমদ মুসা, এসব কথা না শুনলেই ভালো ছিল। যাক, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সফল হও। সত্য যত তিক্ত হোক, সত্যের জয় হতে হবে। তোমাকে ধন্যবাদ আহমদ মুসা, রাখছি, বাই। ধন্যবাদ এক্সেলেন্সি, বলে ওয়্যারলেস অফ করে দিল আহমদ মুসা। স্যার, মানে বড় ভাই, প্রেসিডেন্ট আপনাকে এত ভালোবাসেন। আপনি এই সেদিন চীনে এসে সব তো জয় করে নিয়েছেন, বলল মাঝু। মাঝু, যিনি আল্লাহকে জয় করেন কিংবা আল্লাহ দয়া করে যাকে জয় করান, গোটা পৃথিবী তার হয়ে যায়। আহমদ মুসা বলল, আল্লাহর অসীম করুণা আরও বেশি বেশি আপনি পান। ধন্যবাদ জনাব, সালাম দিতে এসেছিলাম, আমরা এখন উঠছি, বলে ফাজি ঝাও তাকালো মাঝুর দিকে। মাঝু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, স্যার, উঠছি। উঠছ, কিন্তু মেহমানদারি কিছু হল না। বিশেষ করে সবার শ্রদ্ধা গৌরবের পাত্র আজকের বিশ্বের একজন শীর্ষ বিজ্ঞানী ফাজি ঝাওকে খালি মুখে বিদায় দিতে হল, বলল আহমদ মুসা গম্ভীর কণ্ঠে। ভুলে গিয়েছিলাম জনাব, বাবা আপনাকে দাওয়াত করেছেন এবং বলেছেন চীনের সংকট দূর না করে আপনি যেতে পারবেন না। আমরা সবাই দারুণ খুশি যে আপনি আমাদের কানসুর মানুষ, ফাজি ঝাও বলল, তার মুখ আনন্দে উজ্জ্বল। হ্যাঁ, আমি কানসুর ছেলে। সেদিনের পর আর যাওয়ার সুযোগ হয়নি কানসুতে। বালক আমি তখন, বয়সে কৈশোর তখনও আসেনি। সেদিন যখন আমরা কানসু ছাড়ি, তখন আমরা এতই কেঁদেছিলাম যে পরে কান্নায় আর অশ্রু আসেনি, বলল আহমদ মুসা। কণ্ঠ ভারী আহমদ মুসার। মাঝুর অপলক দৃষ্টি আহমদ মুসার দিকে। ফাজি ঝাও চোখ তুলে তাকিয়েছিল আহমদ মুসার দিকে। অশ্রুর কিন্তু শেষ হয়নি জনাব, সে অশ্রু ঝরছে এখনও। আপনাদের অশ্রু কেউ মুছায়নি, কিন্তু আপনাকে আজ মুছাতে হবে কোটি মানুষের অশ্রু। বাবা খুব ক্রুড ভাষায় সে কথাই বলেছেন জনাব, ফাজি ঝাও বলল, তার কণ্ঠ ভারী। আমাকে ডাকতে হয় না বোন,
অশ্রুই আমাকে টেনে নিয়ে যায়। একটু থেমেই আহমদ মুসা বলল, মাঝুর চীনা রাজনীতির মেইন স্ট্রিমে আসাকে আমি অভিনন্দিত করেছি। আমি এই চেতনাকে উৎসাহিত করতে চাই। মাঝু উঠে ছুটে গিয়ে আহমদ মুসার পায়ের কাছে বসল, বলল, এভাবে কেউ কখনো বলেনি। আমাকে বলতে গিয়ে আবেগে কেঁদে ফেলল মাঝু। আহমদ মুসা তাকে তুলে পাশে সোফায় বসিয়ে বলল, নেতার চোখে অশ্রু শোভা পায় না। মুসলমানরা অনেক কেঁদেছে, কাঁদছে। নেতারা কাঁদলে তাদের অশ্রু মুছাবে কে? ফাজি ঝাওয়ের চোখে অশ্রু, মুখে হাসি, বলল, জনাব মাঝু এই প্রথম একজন নেতা দেখল। এখন এই উনি তাকে অশ্রু মুছাতে শিখাবে। দোয়া করুন জনাব। বলেই উঠে দাঁড়াল ফাজি ঝাও, বলল, অনুমতি দিন জনাব। উঠে দাঁড়াল মাঝু সুলতান, উঠে দাঁড়াল আহমদ মুসাও। সালাম দিয়ে বেরিয়ে গেল ওরা। আহমদ মুসা বিছানা থেকে ব্যাগ তুলে নিল, আটকে রাখল পিঠে। 12:15 আহমদ মুসার গাড়ি বেরিয়ে এলো হোটেল পার্কিং থেকে। পেছনের সিটে বসেছে লু ঝি এবং তার সেক্রেটারি চেং ঝি। ড্রাইভিং সিটে আহমদ মুসা। ছুটে চলল আহমদ মুসার গাড়ি। লক্ষ্য নানিয়ান মন্দির প্রাসাদ। শেষ খবর অনুসারে ওখানেই আশ্রয় নিয়েছে জোয়ান উ আর্মির প্রধান ও চীনের আন্দ্রা হিংস্র জাতীয়তাবাদের নেতা জোয়ান উ। কল্পকথার জোয়ানুর মতো সে চীনের ঈশ্বরের আসনে বসতে চায়, আর সেজন্যে অপবিত্রদের রক্তস্রোত দিয়ে তার আসন এবং তার সাম্রাজ্যকে পবিত্র করতে চায়। আলহামদুলিল্লাহ, আমরা সাইমুম সিরিজ 61 সফলভাবে সমাপ্ত করলাম। পরবর্তী সাইমুম সিরিজ 62 আবার আফ্রিকার অন্ধকারের প্রথম পর্ব ইনশাআল্লাহ খুব শীঘ্রই প্রকাশিত হবে।